আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য, ভয়, আবার কৌতূহলও জাগে। ঠিকই বলেছেন। চার্লস শোভরাজ, বিশ্বজুড়ে অবশ্য অন্য নামে বেশি পরিচিত, দ্য সার্পেন্ট। একদম, সুরপিল খুনি। আমাদের কাছে চার্লস শোভরাজ সর্পিল খুনি বলে একটা লেখার অংশ আছে। আমরা সেটার ওপর ভিত্তি করেই আজ কথা বলবো। ফোকাসটা থাকবে মূলত ৭০-এর দশকে ভারতে তার অপরাধের জাল বোনা নিয়ে। ৭০-এর দশকটা খুব গুরুত্বপূর্ণ সময় ছিল ওর জীবনে। সবচেয়ে অবাক লাগে কি বলুন তো, লোকটা নাকি সাংঘাতিক আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল, অথচ তার আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুনি। হ্যাঁ, এই বৈপরীত্যটাই তাকে এতটা কুখ্যাত করেছে। কিভাবে একজন মানুষ একই সাথে এত আকর্ষণীয় আর এত নৃশংস হতে পারে, এটা সত্যি একটা বড় প্রশ্ন। তো শুরু করা যাক তার পরিচয় দিয়ে। ১৯৪৪ সাল, জন্ম সাইগনে, মা ভিয়েতনামি, বাবা ভারতীয়। হ্যাঁ, আর আপনি যেমন বললেন দ্য সার্পেন্ট, কেউ কেউ আবার বিকিনি কিলারও বলে। তার শিকার কারা ছিল মূলত? মূলত পশ্চিমা পর্যটকরা, যারা সেই সময়ে এশিয়ার বিখ্যাত হিপি ট্রেল ধরে ঘুরতে আসত। ঠিক, এই হিপি ট্রেলের ব্যাপারটা একটু বলা দরকার, তাই না? হ্যাঁ, বলুন না। মানে ৬০-৭০-এর দশকে পশ্চিমের অনেক তরুণ-তরুণী খুব কম খরচে এশিয়া ঘুরে বেড়াত। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, থাইল্যান্ড, এই পথটাই ছিল হিপি ট্রেল। আর শোভরাজ এদেরকেই টার্গেট করত, এদের সরলতার সুযোগ নিত। একদম। শোভরাজের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ওর ক্যারিজমা আর বহু ভাষায় কথা বলার ক্ষমতা। ফরাসি, ইংরেজি, হিন্দি, সে খুব সহজে এদের সাথে মিশে যেত। কিভাবে মিশত? মানে কিসের ভান করত? কখনো বন্ধু সেজে, কখনো হয়তো দেখাতো সে সাহায্য করতে চাইছে, আবার কখনো নিজেকে জেম ডিলার বা রত্ন ব্যবসা হিসেবে পরিচয় দিত। মূল উদ্দেশ্য ছিল একটাই, বিশ্বাস অর্জন করা। আচ্ছা, আর একবার বিশ্বাস করে ফেললে? ব্যাস, তারপরই আসতো আসল চাল। খাবারে বা পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, মোগাডনের মতো ড্রাগস। তারপর শিকার অচেতন হয়ে গেলে? তখন তাদের সবকিছু লুট করত, টাকা পয়সা, পাসপোর্ট, ক্যামেরা, যা পেত। কিন্তু শুধু লুট করেই তো সে থামেনি, তাই না? এখানেই তো তার ভয়ঙ্কর দিকটা সামনে আসে। ঠিক, যারা বাধা দিত বা যাদের সে পরে নিজের জন্য বিপজ্জনক মনে করত, তাদের সে খুন করত। খুনগুলো করত কিভাবে? নানা রকম নৃশংস পদ্ধতিতে। বিষ দিয়ে, গলা টিপে শ্বাসরোধ করে, জলে ডুবিয়ে। ভাবা যায় না। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করার জন্য অনেক সময় দেহ পুড়িয়েও দিত। ভারতে এমন ঘটনার উদাহরণ আছে? আছে তো। ১৯৭৫ সালে গোয়ায় এক আমেরিকান ট্যুরিস্ট টেরেসা নোল্টন, তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সমুদ্রে জোয়ারের জলে। ও। আবার ওই একই বছর দিল্লির কাছে এক ডাচ কাপল, হ্যাঙ্ক বিনতাঞ্জা আর কর্নেলিয়া হেমকার, তাদের আধপোড়া দেহ উদ্ধার হয়। নিশ্চিতভাবে কতগুলো খুনের কথা জানা যায়? নিশ্চিতভাবে কম করে ১২টা, তবে সন্দেহ করা হয় আসল সংখ্যাটা ২০ বা তারও বেশি হতে পারে। এতগুলো অপরাধ একা করত নাকি দলবল ছিল? না, একা নয়, তার সহযোগীরা ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য তার প্রেমিকা মারি আন্দ্রে লেক্লার্ক, সেও অনেক অপরাধের সঙ্গী ছিল। আর সে নাকি জাল পাসপোর্ট তৈরিতেও খুব দক্ষ ছিল। অত্যন্ত দক্ষ। জাল নথি বানানো, পরিচয় বদলে ফেলা, এসবে সে ছিল মাস্টার। এই জন্যই তো পুলিশ তাকে সহজে ধরতে পারত না। বারবার পরিচয় বদলাতে বলেই তো নাম হয়েছিল দ্য সার্পেন্ট। কিন্তু শেষ রক্ষা তো হয়নি। ধরা পড়ল কিভাবে? শেষমেশ ধরা পড়ল ১৯৭৬ সালে দিল্লিতে বিক্রম হোটেলে। একদল ফরাসি ট্যুরিস্টকে ড্রাগস দেওয়ার চেষ্টা করছিল। তখন হাতে নাতে ধরা পড়ে? হ্যাঁ, তারপর তদন্ত শুরু হতে পুরনো কেসগুলো সামনে আসতে থাকে। ১৯৭৭ সালে ইসরায়েলি ট্যুরিস্ট আভনি জ্যাকবের হত্যাসহ বেশ কয়েকটা অভিযোগে তার সাজা হয়। ১২ বছরের জন্য তিহার জেলে যায়। তিহার জেলে তার অভিজ্ঞতা নাকি বেশ অন্যরকম ছিল, মানে রাজার হালে থাকত। হ্যাঁ, এরকমই শোনা যায়। অভিযোগ আছে যে সে জেলের রক্ষীদের ঘুষ দিয়ে ভেতরের জীবনটা বেশ আরামেই কাটাত। ভাবুন, সে নাকি ১৯৮৬ সালে জেলের মধ্যে পার্টি দিয়েছিল। পার্টি? জেলের ভেতর? হ্যাঁ, আর সেই পার্টিতে গার্ডদের মাদক খাইয়ে সে জেল থেকেই পালিয়ে যায়। অবিশ্বাস্য। পালানোর পর? বেশিদিন বাইরে থাকতে পারেনি। কয়েক সপ্তাহ পরেই গোয়ার একটা রেস্টুরেন্ট থেকে আবার ধরা পড়ে। মানে ধরা পড়া, পালানো, এটাই যেন ওর জীবনের ধারা। একদম। এরপর সাজা খেটে ১৯৯৭ সালে সে মুক্তি পায়। ফ্রান্সে ফিরে যায়। অনেকে ভেবেছিল গল্পটা এখানেই শেষ। কিন্তু শেষ হয়নি। না,
2003 সালে সে হঠাৎ নেপালে ফিরে আসে আর সেখানে 1975 সালের একটা পুরনো খুনের মামলায় আবার ধরা পড়ে, যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর এখন সে নেপালের জেলেই আছে। হ্যাঁ, এখনও নেপালের জেলেই বন্দী। সম্ভবত 2025 সাল পর্যন্ত সেখানেই থাকবে। তার এই অদ্ভুত, রোমাঞ্চকর অথচ ভয়ঙ্কর জীবন নিয়ে তো 2021-এ একটা টিভি সিরিজও হয়েছে, তাই না? বিবিসির দ্য সার্পেন্ট। হ্যাঁ, বেশ জনপ্রিয় হয়েছিল সিরিজটা। তার এই ম্যানিপুলেটিভ ক্ষমতা, তার পালানোর গল্প, এগুলো মানুষকে টানে, একই সাথে ভয়ও পাইয়ে দেয়। এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, শুভরাজের ওই আকর্ষণীয় মুখোশের আড়ালে ছিল এক ঠান্ডা মাথার হিসেবি খুনি। সে 70-এর দশকের ওই হিপি ট্রেলের নিরীহ পর্যটকদের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিল। আর বারবার আইনকে ফাঁকি দেওয়ার ক্ষমতাটাও ছিল অবাক করার মতো। সত্যি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের প্রতি সমাজের বা মিডিয়ার একটা অদ্ভুত আকর্ষণ দেখা যায় কেন, বলুন তো? এটা একটা জটিল প্রশ্ন। হয়তো তাদের দুঃসাহসিকতা, তাদের ধরার ছোঁয়ার বাইরে চলে যাওয়ার ক্ষমতা, অথবা হয়তো মানুষের অন্ধকার দিকটা নিয়ে আমাদের নিজেদেরই একটা চাপা কৌতূহল কাজ করে। হতে পারে। তাদের ভয়াবহ কাজের কথা জেনেও কেন তারা এত আলোচিত হয়, এটা